হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা এইচএসসির মানে ইন্টারমিডিয়েটের যেই সকল গ্রামার পার্টগুলো থাকে সেই সকল গ্রামার পার্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ন্যারেশন। আর এই ন্যারেশন নিয়েই আজকে আমরা কথা বলবো। চলো তাহলে সময় অতিরিক্ত কথা বলে নষ্ট না করে আমরা সরাসরি আমাদের টপিকে প্রবেশ করি এবং দেখি আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আজকে আমরা ন্যারেশনের সাধারণ যেই টপিকগুলো আমাদের জানতে হবে ন্যারেশন করার পূর্বে, সেই টপিকগুলোই আজকে আমরা প্রথমত জানব। পরে আমরা ন্যারেশনের কিছু যেই সহজ যেই পার্টগুলা সেগুলা আমরা দেখব যে কিভাবে ন্যারেশন করতে হয়। তারপরে আমরা আস্তে আস্তে বড় যেই প্যাসেজ ন্যারেশনগুলো আছে ওইগুলোতে প্রবেশ করব। চলো তাহলে দেখি প্রথমে এখানে ন্যারেশন সম্পর্কে কি বলা আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে এখানে বলা আছে ন্যারেশন মানে বর্ণনা করা এবং ন্যারেশন অর্থ বর্ণনা বা উক্তি। বক্তার উক্তিকে ইংরেজিতে স্পিচ বা ন্যারেশন বলা হয়। স্পিচ দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচ কাকে বলা হয়? যেমন যখন বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে অবিকল তার ভাষায় ব্যক্ত বা প্রকাশ করা হয়, তখন তাকে ডিরেক্ট ন্যারেশন স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন বলা হয়। একে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নে, যেমন এই চিহ্ন দুইটার মধ্যে রাখা হয়। তার মানে বুঝতে পারছ, বক্তার যে বক্তব্যটা সেটা এই চিহ্নর মাঝখানে রাখা হবে। সেটা আমরা উদাহরণের মাধ্যমে সামনে দেখতে পাবো। চলো দেখি পরবর্তীতে আমরা রিপোর্টেড স্পিচ সম্পর্কে দেখি এখানে কি বলা হয়েছে। ইনভার্টেড কমা এর ভিতরের অংশে রিপোর্টেড স্পিচ বলা হয়। রিপোর্টেড ভার্ব কি? ইনভার্টেড কমা এর বাহিরে যে ভার্ব দিয়ে বক্তব্য শুরু হয় তাকে ইনভার্টিং ভার্ব বলা হয়। ডিরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্ব এর পরেই একটি কমা বসে। এক্সাম্পল, যদি তোমরা এখানে এক্সাম্পল দেখো, জামাল বলে আই এম ইল্ড, আমি অসুস্থ। তার মানে দেখতে পাচ্ছ বক্তার যে বক্তব্যটা এটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। উপরে সেন্টেন্স এ সেস রিপোর্টিং ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো রিপোর্টিং ভার্বটা কি। রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেস মানে রিপোর্টিং ভার্ব, এবং আই এম ইল রিপোর্টেড স্পিচ। তার মানে তোমাদেরকে যদি ন্যারেশনের মধ্যে কেউ বলে যে রিপোর্টিং ভার্ব কোনটাকে বলা হয়, তার মানে বুঝতে পারবে প্রথমে বক্তা যেটা বলেছে, টেল, টোল্ড, সে, আস্ক, এরকম যেগুলো থাকে এগুলো রিপোর্টিং ভার্ব, এবং পরে যে বক্তব্যটা দেওয়া হয় যেমন আই এম ইল্ড, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তারপরে ডিরেক্ট স্পিচ। চলো দেখি ডিরেক্ট স্পিচ কাকে বলে বা কি। বক্তা নিজের কথা হুবহু উদ্ধৃত না করে তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করাকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন বলা হয়। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ ইনডিরেক্ট স্পিচ, আমরা যেটা পড়েছি এটা ইনডিরেক্ট স্পিচ। বক্তার নিজের কথা হুবহু উদ্ধৃত না করে অন্যের ভাষায় প্রকাশ করাকে ইনডিরেক্ট স্পিচ বলা হয়। ইনডিরেক্ট স্পিচের একটি উদাহরণ এখানে দেওয়া আছে, দেখলে তোমরা বুঝতে পারবে। জামাল বলে আই এম ইল্ড, এর ইনডিরেক্ট ন্যারেশন হলো জামাল সে দ্যাট। জামাল বলে যে
হি ইজ ইল্ড। আশা করি বুঝতে পারছো তোমরা। জামাল সে আই এম ইল্ড, এটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। আর জামালের কথাটা যখন অন্যের ভাষায় প্রকাশ করা হয়, যেমন জামাল সেজ দ্যাট কি হি ইজ ইল্ড, এটি হচ্ছে ডিরেক্ট নারেশন। ইনডিরেক্ট নারেশন মানে জামালের কথাটা আরেকজন বলতেছে, জামাল সেজ দ্যাট, জামাল বলে যে হি ইজ ইল্ড, জামাল বলে যে সে অসুস্থ, তার মানে জামালের কথাটা আরেকজন বলতেছে, এটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আর জামালের কথাটা যখন জামাল হুবহু নিজেই বলবে, যেমন জামাল সে আই এম ইল্ড, জামাল সে আই এম ইল্ড, এটা হচ্ছে জামালের কথাটা জামাল নিজেই এখানে প্রকাশ করতেছে, তাই এটা হচ্ছে ডিরেক্ট নারেশন। আর জামালের কথাটা যখন অন্য কেউ প্রকাশ করবে, যেমন এইভাবে, জামাল সে দ্যাট হি ইজ ইল, সে অসুস্থ, তার মানে এটা ইনডিরেক্ট স্পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ডিরেক্ট স্পিচ কোনটা এবং ইনডিরেক্ট স্পিচ কোনটা ন্যারেশনের মধ্যে। চলো তাহলে আমরা সামনে উদাহরণের মাধ্যমে আজকে আমাদের প্রথম ন্যারেশনের ঢুকি, দেখি আমরা আমাদের জন্য কী ধরনের ন্যারেশন অপেক্ষা করতেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রুলস ফর চেঞ্জিং দ্য ফর্ম অফ স্পিচ, তার মানে বাক্যের রূপ পরিবর্তনের নিয়ম। তার মানে ন্যারেশন আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেই সকল কিছু সাধারণ নিয়ম এখানে দেওয়া হয়েছে। আমরা প্রথমত লাইন টু লাইন পড়ব, তারপর আমরা খেয়াল করব সেটা কিভাবে এখানে উত্তর দেওয়া হয়েছে। আমরা যখন ছোট বাক্য থেকে শিখে বড়র দিকে যাব, তখন বড় বাক্যগুলো যেমন প্যাসেজ ন্যারেশনগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে প্রথমত এখানে ছোট ছোট ন্যারেশনগুলো প্রথমে করাবো, তারপর আমরা প্যাসেজ ন্যারেশনে যাব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট ন্যারেশনের প্রথম যে লাইনটা এখানে দেওয়া আছে, পরবর্তীতে ইনডিরেক্ট ন্যারেশন এখানে কিভাবে করা হয়েছে সেটা এখানে আনসারটা দেওয়া আছে। তার মানে ডিরেক্ট যেটা থাকবে সেটাকে আমাদের ইনডিরেক্ট করতে হবে, আর ইনডিরেক্টই হচ্ছে আনসার। আর পরীক্ষার মধ্যে আপনাদেরকে যদি এভাবে প্রশ্ন আকারে দুইটা করে দিয়ে দেয়, তাহলে তো আপনাদের জন্য আরও সহজ হবে, আপনারা জাস্ট পার্ট বাই পার্ট করে যাবেন। আর যখন প্যাসেজ আকারে আপনাদের 4-5 লাইন বা 4-5 লাইন বা 10 লাইন একসাথে যখন দিয়ে দিবে, তখন জিনিসটা একটু সাবধানে করতে হয়। আর ওই প্যাসেজ ন্যারেশনটাই আমরা যদি সঠিকভাবে করতে চাই, তাহলে আগে আমাদের লাইন বাই লাইন যেই এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এমন যে ন্যারেশনগুলো এগুলো আগে করে যেতে হবে, কারণ এগুলো হচ্ছে বেসিক লেভেলের ন্যারেশন। এগুলো যদি আপনি পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি সামনে যে প্যাসেজ ন্যারেশনগুলো করাবো ওইগুলো আপনি পারবেন। তাই আজকে আমি চাচ্ছি যাতে প্যাসেজ ন্যারেশন করানোর সময় সমস্যা না হয়, এই জন্য আগে সিম্পল যে ন্যারেশনগুলো আছে সেগুলো করিয়ে যেতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে এখানে বলা হয়েছে হি সেড টু মি, সে আমাকে বলে, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করেছি। দেখেন এটাকে কিভাবে ন্যারেশনে ইনডিরেক্ট করে, হি টোল্ড মি দ্যাট। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এখানে সাবজেক্টটা ঠিক রাখবেন, সেট সে না হয়ে সেট যখন পাস্ট ফর্ম থাকে এটাকে আমরা টোল্ড লিখব। তার মানে বুঝতে পারছি এখানে যদি সে থাকতো, SAY সে থাকতো, তাহলে আমরা কি লিখতাম, টেল। যেহেতু এখানে আছে সেট, এখানে হয়ে গেছে টোল্ড। আশা করি বুঝতে পেরেছেন, এটা একটি রুল, নিয়ম, খেয়াল রাখবেন। আমরা আলাদা করে আপনাদেরকে কোনো শিট দিব না, রুল দিব না, কারণ গতানুগতিক যেই রুলগুলো স্টুডেন্টকে পড়ানো হয়, তারা মাথার ভিতরে এগুলো নিতেই তারা বলতে গেলে অনেকটা মানে পাগলের মতো হয়ে যায়, তারা এগুলো থেকে আগ্রহ হারিয়ে ফেলে। তাই আমি ওই নিয়মের দিকে যাব না, আমি আপনাদেরকে পড়ানোর ভিতরেই আপনাদেরকে আমি নিয়মগুলো শিখিয়ে দিব। আশা করি এমনভাবে শেখাবো যেগুলো আপনাদের মনের ভিতর গেঁথে যাবে এবং ইতিপূর্বে আপনারা এমন করে কোথাও পড়েননি। হি সেড এবং হি টোল্ড, আশা করি এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। পাস্ট টেন্স বলে এখানে টোল্ড হয়েছে, শুধু এতটুকু মনে রাখবেন, সে থাকলে টেল, সেট থাকলে টোল্ড। প্রেজেন্ট ফর্মে সে থাকলে এখানে টেল বসবে, আর পাস্ট ফর্ম সেট বলে এখানে টোল্ড হয়েছে। তারপরে
টু মি, এখানে আছে টু মি, তার মানে টুটা উঠে যাবে, হবে মি, তার মানে ডাইরেক্ট বসাবেন হি টোল মি। তার মানে এই কমাগুলি উঠিয়ে দিয়ে আপনারা সবসময় বসাবেন দ্যাট, কমাগুলো উঠিয়ে দিয়ে সবসময় বসাবেন দ্যাট। যদি কমার পরে এরকম সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে, যদি এখানে কমার পর ফার্স্ট পারসন থাকে, সবসময় কমাটা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবেন। তারপরে এই সাবজেক্টটায় গিয়ে আপনার এটাকে ধরবে, আইটায় ধরবে হিকে, হিকে ধরার পর এখানে আয়ের পরিবর্তে হি হয়ে যাবে। আর এখানে যদি আপনার প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট লিখবেন। আশা করি জিনিসটা আপনাদের কাছে বেশি কঠিন লাগতেছে না, আপনারা সহজে বুঝতে পারবেন। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট লিখে দিবেন, শেষ। আর প্রেজেন্ট পারফেক্ট থাকে আর পাস্ট পারফেক্টই থাক, মূল ভার্বের পর ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। প্রেজেন্ট ফর্ম হলো ভার্বের, প্রেজেন্ট পারফেক্ট হলো ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পারফেক্ট হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। তার মানে যে কোনো পারফেক্ট টেন্সে হোক না কেন ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট এতটুকু খেয়াল রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টের চিহ্নটা বসাবেন। তারপর যেখানে আপনারা অবজেক্টিভ ফর্মগুলো পাবেন, মানে প্রনাউনগুলো পাবেন, ওই প্রনাউনগুলো একটু খেয়াল করবেন। ওই প্রনাউনগুলো আপনারা আগের যেই সাবজেক্টগুলো আপনারা বসাবেন ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা শুধু বসিয়ে দিবেন। যেমন দেখতেছেন এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার মানে এটাই গিয়ে যদি সাবজেক্টকে ধরে হি, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম বসবে এখানে। কারণ অবজেক্টিভ ফর্ম যখন গিয়ে সাবজেক্টকে ধরবে, মানে অবজেক্টিভ ফর্ম যেহেতু সাবজেক্টকে ধরেছে, তার মানে অবজেক্টিভ ফর্মই বসবে। আর এটা যদি থাকতো সাবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টিভ ফর্ম গিয়ে যদি সাবজেক্টিভ ফর্মকে ধরতো তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম বসতো। তার মানে যেইটাই গিয়ে ধরবে ওইটাই বসাতে হবে, শুধু আগের সাবজেক্ট অনুযায়ী। এখানে মাই অবজেক্টিভ ফর্ম দেখতে পাচ্ছেন এটা, তাই এখানে কী বসাবেন, হি, সাবজেক্টে ধরলে হি এর অবজেক্টিভ ফর্ম কি, হিজ, তারপর ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরের মধ্যে বলা আছে রিপোর্টেড স্পিচ এর অন্তর্গত সাবজেক্ট সেকেন্ড পারসন হলে উহা সর্বদাই রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট এর পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। তার মানে সাবজেক্টের সেকেন্ড পারসন হলে, সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন কাকে বলে, আই হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। তার মানে সাবজেক্টটা যদি ইউ হলে সর্বদাই রিপোর্টিং যে ভার্বটা থাকবে, মানে সে, টোল্ড, যে ভার্বগুলো থাকে আর কি, ওই ভার্বগুলার অবজেক্টিভ এর পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে চলুন উদাহরণে দেখি, উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিরেক্ট তারা দিয়ে দিয়েছে হি সেড টু মি। তার মানে আমি বলেছিলাম যদি এখানে সে থাকে তাহলে টেল, আর সেড থাকলে হবে টোল্ড, পাস্টের পরিবর্তে পাস্ট। তার মানে টোল্ড, টু উঠে যায় মি বসবে, এবং কমা থাকলে কি বসবে, কমা উঠে দিয়ে দ্যাট। তার মানে এই এই সাবজেক্টটায় গিয়ে কি কাকে ধরবে, আগেরটাকে ধরবে। তো আগেরটাকে যদি গিয়ে ধরে এখানে কি হবে, আপনারা দেখতেছেন এখানে নিয়মটা বলে দিয়েছিল যে সাবজেক্ট সেকেন্ড পারসন হলে উহা সর্বদাই রিপোর্টিং ভার্বের অবজেক্ট পারসন অনুযায়ী হবে। রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা। তো রিপোর্টিং ভার্ব যদি হয় এটা, তাহলে এটা গিয়ে কাকে ধরবে, আই। তার মানে এটা এখানে হবে আই, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হলে হবে আই। আর এখানে আমি বলেছিলাম যদি ভার্ব থাকে প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট যাই হোক বলেছিলাম যে ভার্বে 3 নাম্বার বসবে। আর এখানে যেহেতু ইউরটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা গিয়ে যখন আপনাদের আইকে ধরবে, তো আইকে ধরলে কি হবে, হবে মাই, অবজেক্টিভ ফর্মের পরিবর্তে অবজেক্টিভ ফর্ম, তারপরে ওয়ার্কের ওয়ার্ক। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমি আরেকটু ক্লিয়ার করে দেই, কারণ আপনাদের এই জায়গায় একটু সমস্যা হতে পারে। যেমন ইউ যদি থাকে, আমরা জানি এটা গিয়ে সবসময় আগেরটাকে ধরে, কিন্তু ইউ এর ক্ষেত্রে আপনারা সবসময় যদি ইউ থাকে তাহলে ইউ এর ক্ষেত্রে একমাত্র আগেরটাকে ধরবে না। যদি এখানে থাকতো অন্য কিছু, যেমন আগের লাইনে আমরা আই পেয়েছিলাম, আই গিয়ে ধরেছিল হিয়েকে, তাই এখানে হি হয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট বলে এখানে পাস্ট পারফেক্ট লেখা হয়েছিল। কিন্তু এখানে দেখেন একটু ব্যতিক্রম, এখানে ইউটা কখনো আগেরটাকে ধরবে না। ইউ যদি থাকে এটি হচ্ছে একটি নিয়ম।
আর আপনারা এই নিয়মটাকে একটু মনে রাখবেন, খাতার মধ্যে নোট করে নেবেন। যদি নেরেশন ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট করতে চান, তাহলে ডিরেক্ট নেরেশনের যেই আপনার ইনভার্টেড কমার ভিতরে যদি সাবজেক্টটা ইউ থাকে, তাহলে ইউটা গিয়ে সর্বদা আপনাদেরকে এটাকে ধরবে। ইউ সবসময় আপনার মিকে ধরবে। আর ইউ যেহেতু সাবজেক্টিভ ফর্ম, তো ইউ যখন মিকে ধরবে তখন মিটা এখানে আই সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার হবে। আর হ্যাভ থাকার কারণে এখানে হ্যাড হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট বলে পাস্ট পারফেক্ট হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যদি ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টে ইউ থাকে, তাহলে এটা কখনোই আগের সাবজেক্টটাকে না ধরে আপনার এটার পাশে থাকা যেই আপনার মিটা থাকবে, ওই মিটা অনুযায়ী সাবজেক্টটা হবে এখানে। মানে ইউ থাকলে সবসময় মিকে ধরবে, আর যদি আই থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী হতো। যদি ইউ থাকে, একমাত্র যদি ইউ থাকে, এটা একটু ব্যতিক্রম নিয়ম, খেয়াল রাখবেন। যদি ইউ থাকে, ইউটা শুধু আপনাদের যে মি থাকবে, এই মিটাকে গিয়ে ধরবে। ইউ যদি মেয়েকে ধরে, তাহলে মেয়ের সাবজেক্টিভ ফ্রম আই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা নিচে আরেকটা উদাহরণ আছে, যদি এটা করি, এটা করলে আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, ডিরেক্ট নেরেশনের মধ্যে দেওয়া আছে হি সেট। আপনারা চাইলে এখানে কি লিখতে পারেন? আপনারা চাইলে এখানে টোল লিখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আগেরটার মধ্যে সেটের পরিবর্তে টোল লেখাও হয়েছিল, কারণ এখানে একটু অতিরিক্ত অংশ ছিল, কিন্তু এখানে অতিরিক্ত অংশ নাই, তাই তারা সেট বলে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখানে সেট বলে দিয়েছে, আপনি টোলও বলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা কি বসাই? দ্যাট বসাই। এখন আসেন মেন বিষয়। যে আগের লাইনটার মধ্যে আমরা বলেছিলাম, যদি ইউ থাকে ইনভার্টেড কমার ভিতরে যদি ইউ থাকে, এই ইউটা সবসময় আমরা জানি যেটাই থাকুক আগেরটাকে ধরে, অবশ্যই আগেরটাকে ধরে। কিন্তু যদি ইউ থাকে, ইউটা গিয়ে আগেরটাকে না ধরে, ইউটা তার পাশেরটাকে ধরে। যেমন ইউ থাকলে সবসময় এখানে মি থাকবে, মিকে ধরবে। আর যদি মি না থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে মি নেই, তাহলে এই মিট এখন ইউটা কাকে ধরবে? একটা প্রশ্ন অবশ্যই এখানে আসে যে ইউটা যেহেতু সবসময় মিকে ধরবে, তাহলে মি তো এখানে নাই। মি না থাকলেও এখানে মি আপনারা আছে, মানে গোপন আছে, আপনারা মি এখানে ধরে নেবেন। তার মানে ইউ থাকলে সবসময় আপনারা এখানে মি ধরে নেবেন। আর মিকে যদি ধরে, তাহলে আই, দেখতে পাচ্ছেন এখানে আই, সাবজেক্ট আই হবে। আর যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন আর আছে, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াসের চিহ্ন সাবজেক্ট অনুযায়ী ওয়াজ। আশা করি আপনাদেরকে আমি কোনো গ্রামারের শিট দিব না, শিট না দিয়ে আপনাদেরকে আমি পড়ার মাধ্যমে সব কিছু বুঝিয়ে দিব। জাস্ট আপনাদেরকে একটু নোট করে রাখতে হবে, এটাই। যেমন আমি বলেছিলাম, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসের চিহ্ন হয়। আশা করি বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন কোশ্চেনের মধ্যে আছে ইউ আর লেজি, তার মানে আপনারা বলবেন কি? ওয়াজ লেজি। তার মানে আর হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার হয় নাই, জাস্ট আমি চিহ্নটাকে বোঝাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের চিহ্ন অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে যে ওয়াজ ওয়ার, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের চিহ্ন পরিবর্তে এখানে পাস্ট কন্টিনিউয়াসের চিহ্নটা বসবে। তার মানে ইউ আর, তার মানে এখানে যদি ইউও থাকতো তাহলে ওয়াজ লিখতে হতো, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসের চিহ্ন যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াসের চিহ্ন বসাতে হয় নেরেশনের ক্ষেত্রে। তার মানে ইউ এর সাথে আর হয়, আর আয়ের সাথে ওয়াজ হয়, এই কারণে এখানে ওয়াজ বসানো হয়েছে। আর এখানে মি না থাকার পরও আমরা এখানে মি ধরে নিব। বলেছিলাম ইউ থাকলে সবসময় আপনার সাবজেক্ট আগেরটাকে না ধরে পরেরটাকে ধরে মি। এখানে মি থাকুক আর না থাকুক, আমরা মিকে ধরে এখানে সাবজেক্টিভ ফ্রম আই বসিয়েছি, এবং আর এর পরিবর্তে এখানে ওয়াজ দিয়েছি আর লেজি দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। ইউ থাকলে কখনোই প্রথমটাকে আপনার ধরে না, ধরে কি পরের যেই অবজেক্টটা থাকে মিটাকে ধরে। আর যদি কিছু কিছু ক্ষেত্রে এটা না দেওয়া থাকে, তারপরেও আমরা এখানে মি ধরে নেব। আশা করি বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে নেরেশনের নিয়মগুলো আছে ওইগুলো শিখবো। কারণ এই যে টুকটাক নিয়মগুলি এখানে আপনারা শিখতেছেন, এই প্রতিটা নিয়মই আপনারা প্যাসেজ নেরেশন যখন করাবো, তখন আপনারা এই নিয়মগুলি ওইখানে পাবেন। এখানে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা প্রথমে যারা শিখবেন নেরেশনটা, যারা আগে কখনোই দেখেন নাই বা যাদের কাছে কঠিন লাগে, তাদেরকে যখন আমরা এগুলো আপনাদের যেই প্যাসেজ আকারে যেগুলো থাকে
ওইগুলো না করিয়ে আমরা এগুলো প্রথমে করাই, কারণ এগুলা যখন আপনারা খুব ভালোভাবে বুঝবেন তখন আমরা প্যাসেজ নারেশনে যখন যাব তখন ওইগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হবে। তাই বন্ধুরা, এই নিয়মগুলি আমরা সামনে যে মডেল কোশ্চেনগুলো করব ওইখানে প্যাসেজ নারেশন থাকবে, ওই প্যাসেজ নারেশনগুলো আপনারা খুব সহজে বুঝবেন, কারণ এই নিয়মগুলো ওইখানে আমরা পাবো। আশা করি সে পর্যন্ত আমরা এইগুলো আগে করব, করার পরে আমরা প্যাসেজ নারেশনে যাব। আর সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা বড় হয়ে গেছে তাই সেটার জন্য দুঃখিত। আর এই নারেশনগুলোর যে বাকি অংশটা আছে, বাকি অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। আজকে এতটুকুই। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।